আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। একটা বিষয় আসলেই খুব আ ইদানিং মানুষের মধ্যে অনেক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে নতুন একটা ভাইরাস। সেটা নাম হচ্ছে হিউম্যান মেটানিমো ভাইরাস। হিউম্যান মেটানিমো ভাইরাস সম্প্রতি আবিষ্কার হয়েছে আ চীনে। যেটা ঠিক আবিষ্কার নয়, এটা চীনের অনেক অঞ্চলে এটা মহামারী আকার ধারণ করেছে। বলা হচ্ছে যে ডিসেম্বর মাসের ১৬ থেকে ২২ তারিখ এই সময়টাতে কয়েক লক্ষ চাইনিজ মানুষ আক্রান্ত হয়েছে এবং তারা হসপিটালাইজড হয়েছে। বিষয়টা সত্যিই উদ্বেগের। এই বিষয় নিয়েই আজকে কয়েকটা কথা বলবো। প্রথম আসি যে অনেকেই জানতে চাচ্ছেন যে হিউম্যান মেটানিমো ভাইরাস এটা আসলেই কবে আবিষ্কৃত হয়েছে, কিভাবে আসলো? বেসিক্যালি হিউম্যান মেটানিমো ভাইরাস কিন্তু আইসোলেটেড হয়েছে অনেক আগে। সেটা প্রায় ২০০১ সালের দিকের কথা। নেদারল্যান্ডে প্রথম আবিষ্কার হয়। এরপর এটা আর অন্যান্য অনেক দেশে আবিষ্কৃত হয়েছে। ইউরোপের কান্ট্রিগুলোতে ইউএসএ, ইসরায়েল সহ অনেক দেশে আবিষ্কৃত হয়েছে ভাইরাসটা। কিন্তু ভাইরাসটা সম্প্রতি এটা কিন্তু বিস্তৃতি করেছে। বিস্তৃতি করেছে আ আ চায়নাতে অনেক লোক আক্রান্ত হয়েছে, স্পেশালি বাচ্চারা, এবং এইটা ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে। সর্বশেষ যে তথ্য আমার কাছে আছে সেটা হচ্ছে মালয়েশিয়া, হংকং আ সহ চায়নার যে আশেপাশে কয়েকটা রাষ্ট্র রয়েছে সেগুলোতে কিন্তু এটা ছড়িয়ে পড়েছে, এবং আমি আজকে যে তথ্যটা পেলাম সেটা হচ্ছে আমাদের পাশের দেশ অর্থাৎ ভারতেও কিন্তু আ এটা কিন্তু আইসোলেটেড হয়েছে। অর্থাৎ ভারতের ২ জন ব্যক্তির গায়ে এই ভাইরাসটি পাওয়া গিয়েছে। সুতরাং আমাদের কিন্তু একেবারেই পাশের রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়াতে কিন্তু ভাইরাসটি এর মধ্যেই আইসোলেটেড হলো। এটা কিন্তু আমাদের দেশের জন্য খুবই উদ্বেগের বিষয়। এর আগে আমরা যখন কোভিড সময়টা পার করেছি তখনও কিন্তু এরকম হয়েছিল যে প্রথমে কোভিডটা এটা চায়নাতে, এরপর ধীরে ধীরে এশিয়ার অন্যান্য দেশ, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সর্বশেষ ইন্ডিয়াতে, এবং এরপর আমাদের দেশে আসে। আমার মনে হয় এটা নিয়ে সচেতনতা বাড়ানোর সময় চলে আসছে। আমি কয়েকটা কথা বলবো। আমি প্রথম থেকে আসি যে হিউম্যান মেটানিমো ভাইরাসটা কী। এইটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। অনেকেই প্রশ্ন করতে পারেন আরএনএ ভাইরাস কি? আরএনএ ভাইরাস হচ্ছে আরএনএ দিয়ে গঠিত যে ভাইরাসটা সেটা হচ্ছে আরএনএ ভাইরাস, এবং এই আরএনএ ভাইরাসটা কিন্তু প্রথমে এভিয়ান ছিল, অর্থাৎ পাখির মধ্যেই শুধু এটা সীমাবদ্ধ ছিল। পাখির মধ্যে যে ভাইরাসটা ছিল সেটার নাম ছিল এভিয়ান, অর্থাৎ এভিয়ান মেটানিমো ভাইরাস। এটা কিন্তু আবিষ্কার হয় ১৯৭০ সালে। কিন্তু এরপর এটা ধীরে ধীরে এটার রূপান্তর হতে এটা একসময় মানুষের শরীরে চলে আসে, এবং সেটা ২০০১ সালের দিকে এটা মানুষের শরীরে প্রথম আবিষ্কার হয়। এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই ভাইরাসটা খুবই মহামারী আকার ধারণ করতে পারে, এবং এটা মানুষকে খুবই অসুস্থ করে তুলতে পারে এবং মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। আচ্ছা, এখন যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে এই ভাইরাসটা আসলে কিভাবে ছড়ায়, এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কী, এবং এইটা আসলে কেউ আক্রান্ত হলে সেটার চিকিৎসাই বা কী হবে? এটা নিয়ে কয়েকটা কথা বলি। প্রথম আসি যে এই যে ভাইরাসটা হিউম্যান মেটানিমো ভাইরাস, এটা আসলে কিভাবে ছড়ায়? এই ভাইরাসটা ছড়ায় বেসিক্যালি অনেকটা কোভিডের মতোই। এটা রেসপিরেটরি ড্রপলেট, অর্থাৎ আপনি যদি হাঁচি কাশি দেন তাহলে আপনার আশেপাশে যারা আছেন, অর্থাৎ আক্রান্ত ব্যক্তি যদি হাঁচি কাশি দেয় আশেপাশে যারা আছে তারা আক্রান্ত হতে পারে। এমনকি কেউ যদি আক্রান্ত ব্যক্তির গায়ের সাথে টাচ লাগে, সংস্পর্শে আসে, তাহলেও কিন্তু এই ভাইরাস দিয়ে আক্রান্ত হতে পারেন। এরপর আসি যে এই যে ভাইরাসটা আক্রান্ত হলো, কারা আসলে এই ভাইরাসের প্রতি বেশি সংবেদনশীল, অথবা আমি যদি অন্যভাবে বলি কারা বেশি আক্রান্ত হবেন এবং কারা বেশি এটা দিয়ে কাদের আসলেই বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কয়েকটা আর্টিকেল পড়ে যেটা বুঝলাম বা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই ভাইরাসটা দিয়ে এর আগেও একবার কিন্তু অনেকটা মহামারীর আকার ধারণ করেছিল ইউএসএতে, অর্থাৎ আমেরিকাতে। তখন যেটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে যে
বাচ্চারা যাদের বয়স 14 বছর বা তার চেয়েও কম, এই ধরনের বাচ্চারা আসলেই এই ভাইরাস দিয়ে বেশি আক্রান্ত হয়। সুতরাং আরেকটা শ্রেণী আছে যাদের বয়স 65 বা তার চেয়ে বেশি। সুতরাং আমাদের যারা বাচ্চারা রয়েছে তারা কিন্তু এই ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং আমাদের যারা বাবা মা দাদা দাদি রয়েছে অর্থাৎ 65 বছর বা তার চেয়েও বেশি, তাদের এই ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন এই যে ভাইরাসটা শরীরে আসলো, সাথে সাথেই কিন্তু উপসর্গ তৈরি করে না। এটা 3 থেকে 6 দিন সময় নেয়। এরপর অনেকটা ইনফ্লুয়েঞ্জা টাইপ ইলনেস শুরু করে। সেটা কেমন? হাঁচি, কাশি, সর্দি লাগা, এরপর আস্তে ধীরে জ্বর হওয়া, শরীর ব্যথা হওয়া, মাথা ব্যথা হওয়া, এবং আস্তে আস্তে কিন্তু বিভিন্ন অর্গান অ্যাফেক্টেড হতে পারে। কারো কারো এটা মাইল্ড সিমটমস করবে, কারো কারো সিভিয়ার করবে। চায়নাতে যেটা দেখা যাচ্ছে, প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে এবং অনেকের কিন্তু এইচডিইউ আইসিইউ সাপোর্ট লাগছে। মৃত্যুর খবরটা এখনও আমি ওইভাবে জানি না, হয়তো কয়েকদিন গেলে এটার মৃত্যু হার কেমন সে সম্পর্কে জানা যাবে। অতীতে যেসব মহামারী হয়েছে বা এই ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে মৃত্যুর হার অবশ্য খুব একটা বেশি ছিল না, এটা আশাব্যঞ্জক কথা। কিন্তু সামনে যে কী ঘটবে সেটা নিয়ে আসলেই বলা যায় না, কারণ ভাইরাস প্রতিনিয়ত তার রূপ চেঞ্জ করে, তার আক্রান্ত ব্যক্তির প্রতি তার যে উপসর্গ তৈরি করবে সেই ধরনটা চেঞ্জ হয় এবং সিভিয়ারিটিটা চেঞ্জ হয়ে যায়। এবার আসি যে এই ভাইরাস দিয়ে আপনি আক্রান্ত হলেন, কিভাবে বুঝবেন যে এটা ইনফ্লুয়েঞ্জা, কোভিড না নতুন একটা ভাইরাস দিয়ে আপনি আক্রান্ত হয়েছেন? এটা আসলে বোঝার খুব বেশি উপায় নেই। এটা বুঝতে গেলে ওই ভাইরাসটা আইসোলেশন করতে হবে। আইসোলেশন করতে গেলে যেটা আসলে করতে হয় সেটা হচ্ছে দুইটা উপায়। একটা হচ্ছে ভাইরাসকে ডাইরেক্টলি ডিটেক্ট করা। আমরা কোভিডের সময় দেখেছিলাম যে আমরা ন্যাজোফেরেনজিয়াল সোয়াব, যেটা অর্থাৎ নাকের ভিতর থেকে বা গলার ভিতর থেকে যে রসটা নেই সেটা চেক করে দেখা, এবং এই প্রসেসটার নাম ছিল আরটিপিসিআর, এবং এই ভাইরাসটার ক্ষেত্রেও তাই। আরটিপিসিআর পদ্ধতিতে আরএনএ অ্যামপ্লিফিকেশন করে এটা ডিটেক্ট করা যায়। আরেকটা সিস্টেম হচ্ছে যে এটা আক্রান্ত হওয়ার পর আমাদের বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা দিয়েও কিন্তু এই ভাইরাসটা ডিটেক্ট করা যায়। এভাবেই মোটামুটি ভাইরাসটা ডিটেক্ট করা যায়। এখন ট্রিটমেন্টের কথায় আসি। ট্রিটমেন্টের কথা যদি বলতে যাই, আসলে খুব বেশি কিন্তু আশাব্যঞ্জক নয়। আমি যতদূর পড়াশোনা করলাম বা যতদূর দেখলাম তাতে কিন্তু আসলেই স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট আসলেই নাই, যেটা খুবই হতাশাজনক কথা। বলা হচ্ছে যে কিছু অ্যান্টিভাইরাল ড্রাগস, যেটা বলা হচ্ছে যে রিভাভিরিন, একটা অ্যান্টিভাইরাল ড্রাগসের কথা বলা হচ্ছে। এই রিভাভিরিন অ্যান্টিভাইরালটা অ্যানিমেলে দিয়ে দেখা গেছে যে কাজ করে, এখনও কিন্তু মানুষের উপরে সেরকম ট্রায়াল নেই। আরেকটা বিষয় যে আসবে সেটা হচ্ছে ভ্যাকসিনের বিষয়টা। যেমন কোভিডের ক্ষেত্রে ভ্যাকসিনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এভিয়ান বা হিউম্যান মেটানিউমো ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিনটা আসলে ইম্পর্ট্যান্ট কিনা, এক্ষেত্রেও কিন্তু খুব ভালো কথা নেই। মডার্না যে কোম্পানিটা রয়েছে ইউএসের, তারা কিন্তু চেষ্টা করছে ভাইরাস থেকে মুক্তির জন্য যে ভ্যাকসিন সেটা আবিষ্কারের জন্য, এবং যতদূর জানা যাচ্ছে তারা ফেজ এ অর্থাৎ প্রাথমিক স্টেজটা কেবলমাত্র সম্পন্ন করতে পেরেছে। অর্থাৎ এই ভাইরাসের জন্য ভ্যাকসিন সেটাও কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে। সুতরাং যেটা বলা যাচ্ছে যে এই ভাইরাসটা কিন্তু একটা থ্রেট আকারে আসতে পারে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও ইতিমধ্যে এটা আইসোলেশন হয়ে গিয়েছে। আমাদের সচেতন হতে হবে, স্পেশালি আমাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, পাবলিক হেলথ নিয়ে যারা কাজ করেন, আমাদের সরকারের যে স্টেক হোল্ডার যারা রয়েছেন, তারা এই বিষয়টা আমি মনে করছি যে গুরুত্ব সহকারে দেখবেন। আমাদের যারা স্যারেরা রয়েছেন, পাবলিক হেলথ স্পেশালিস্ট যারা রয়েছেন, যারা অনেক বড় বড় স্পেশালিস্ট রয়েছেন, আমি ফেসবুকে দেখছি সবাই কিন্তু বিষয়টা নিয়ে কনসার্ন। আমার মনে হয় আমরা যারা সাধারণ জনগণ রয়েছি, আমরা যারা ইনফ্লুয়েন্সার রয়েছি, ইউটিউবে অনেকেই ভিডিও আপলোড করছেন, সবাই বিষয়টা নিয়ে আরও বেশি বেশি কথা বলবেন, সবাই সবাইকে জানাবেন, তাহলে মানুষ আরও বেশি সচেতন হতে পারবে। এই ভাইরাসটা যেহেতু আমাদের বাচ্চাদেরকে বেশি অ্যাফেক্ট করে, আমাদের বাবা মা দাদা দাদিদের বেশি অ্যাফেক্ট করে, সুতরাং আমাদের এই যে জেনারেশনটা তাদেরকে কিন্তু সেভ করতে হলে এখনই সচেতন হতে হবে, এবং সেটা সবাইকেই হতে হবে। আশা করছি আমার এই ভিডিওটা কিছুটা হলেও মানুষকে সচেতন করবে, কিছুটা হলেও মানুষকে উপকৃত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।